বর্তমান জাতীয় সংসদে রাজনৈতিক নেতা কতজন আছে সংসদের সংসদ সদস্য, আর ব্যবসায়ী কতজন আছে সংসদ সদস্য? এরা কারা? এরা তারা যারা সিন্ডিকেটের মাধ্যমে কৃষক 75 পয়সা কেজি পায় হচ্ছে শশার দাম, আর সেই শশাটা জনগণ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এটা 40 টাকা থেকে 70 টাকা পৌঁছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস, জেডিবি নিউজের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় আজকে আমরা বিষয় হিসেবে নির্ধারণ করেছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিয়া আমিনুল ইসলাম, এবং আজকে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান, সেই সাথে জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে স্বাগতম। দর্শক, দেশ জুড়ে তীব্র আকার ধারণ করছে দ্রব্যমূল্যের, আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। শুরুতে একটু জানতে চাই আজকের যে দ্রব্যমূল্যের অবস্থা অর্থাৎ বাজার পরিস্থিতি, এর পিছনে আসলে মূল কোন কারণগুলো আছে বলে মনে হচ্ছে আপনার কাছে? কারণ আমরা জানি যে সরকারি বেসরকারি নানা সংস্থা রয়েছে যারা এই বিষয়গুলো দেখভাল করবে, তাদের কি কোনো গাফিলতি মনে হচ্ছে কিনা, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আমিরুল। প্রকৃতপক্ষে আমরা যদি বিষয়টা ভালোভাবে চিন্তা করি, যে আমরা বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে জিনিসগুলো আমরা জানতে পারি, যেমন একটা এক্সাম্পল যদি দেখি, আমরা যেমন শশা, এটা একটা সুস্বাদু খাদ্য এবং প্রত্যেকেই চেষ্টা করে খাবারের সাথে শশাটা খাওয়ার জন্য। বা আপনার যেমন লম্বা বেগুন, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে শশা হচ্ছে 75 পয়সা কেজি। মানে একজন কৃষক, সে যেই একটা খাদ্যদ্রব্য উৎপাদন করছে, একটা ফল উৎপাদন করছে, তার উৎপাদনে 75 পয়সা কেজি, অর্থাৎ এক মণ শশার দাম 40 টাকাও না। যার ফলে এগুলি তারা ফেলে দিচ্ছে বা তাদের গৃহপালিত পশুকে খাওয়াচ্ছে। অথচ ঢাকায় এসে দেখেন 1 কেজি শশার দাম 75 টাকা। এখানে আপনার একটু থামাতে চাই, একটু তথ্য দিতে চাই। আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে দেশে সব সময় এক শ্রেণীর মানুষ আছে বা ছিল যারা সুযোগ পেলেই সুবিধা নেয়, তারা এরাই। অর্থাৎ বলা হচ্ছে যে এক শ্রেণীর কথা, আসলে ওই শ্রেণীটা কোনটা? আসলে এটা কি এই ধরনের বক্তব্য কি আসলে দায় কারোর প্রতি দায় চাপিয়ে দেওয়া, নাকি হচ্ছে মানে তার অবস্থান থেকে আসলে এই বক্তব্যটা কি মনে হচ্ছে আপনার কাছে? আমি ঠিক বুঝতে পারছি না যে উনি আসলে ওনার অবস্থান থেকে এই কথাটা কিভাবে বলতে পারেন, যেহেতু দীর্ঘ সময় ধরে ওনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছেন। আর একটা সরকার যদি মনে করেন যে এই দেশে দুর্নীতি 0% নামে আসবে, সিন্ডিকেট 0% নামিয়ে দিবে, কারণ এরা কারা? এরা তারাই। এরা কারা? এরা তারা যারা সিন্ডিকেটের মাধ্যমে কৃষক 75 পয়সা কেজি পায় হচ্ছে শশার দাম, আর সেই শশাটা জনগণ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এটা 40 টাকা থেকে 70 টাকা পৌঁছেছে। সিন্ডিকেটের কথা বলছিলেন, একটু ছোট করে জানতে চাই। আসলে সিন্ডিকেট বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন পর্যায়ে যে ব্যবসায়ীরা থাকে তাদের মধ্যে একটা যোগ সাজস থাকে। আসলে এই যোগ সাজসের মাত্রাটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মনে হয় আপনার কাছে? যদি স্পেসিফিক কয়েকটা পয়েন্ট বললে। স্পেসিফিক পয়েন্ট বলতে, যোগ সাজসটা কিন্তু হাওয়ার উপর থেকে হয় না। যতক্ষণ পর্যন্ত সরকারি ক্ষমতা, সরকারের সেই হাতটা এই ব্যবসায়ীদের হাতে না পড়ে, ততক্ষণ পর্যন্ত তারা সিন্ডিকেট করার সাহস করে না, এই দুঃসাহস তারা করে না। অর্থাৎ দেশে সিন্ডিকেট বলেন, দুর্নীতি বলেন, আর যাই বলেন, কালোবাজারি বলেন, এই প্রত্যেকটার পিছনেই কিন্তু ক্ষমতা রাখে। উইদাউট পাওয়ার, উইদাউট ক্ষমতা তারা কিন্তু কিছু করতে পারে না। যেমন আপনি একটা যদি হিসাব করে দেখেন, বর্তমান জাতীয় সংসদে রাজনৈতিক নেতা কতজন আছে সংসদের সংসদ সদস্য, আর ব্যবসায়ী কতজন আছে সংসদ সদস্য। অর্থাৎ দেশের নীতি নির্ধারণীতে সংসদ ভবনটাও যদি ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেন, তাহলে ওই জায়গায় যখন সিন্ডিকেট কাজ করবে, কালোবাজারি কাজ করবে, তারা যোগ সাজসে কোনো কাজ করবে, তাহলে তো ওই সিন্ডিকেট আপনার পক্ষে ভাঙা সম্ভব না। আপনি ওই সিন্ডিকেট ভাঙতে গেলে তো উল্টা আপনি নিজেই ভেঙে যাবেন। তো সুতরাং মাননীয় শিল্প প্রতিমন্ত্রী সম্ভবত বলেছেন যে ওরা কারা, ওরা তারা, বাণিজ্য প্রতিমন্ত্রী, ওরা কারা, ওরা কারা উনি ভালোভাবে জানেন, উনি ভালোভাবে চিনেন তাদেরকে। এবং ওনারা যদি সদিচ্ছা হয় যে আমরা নির্যাতিত নিপীড়িত মানুষ, যেই রিক্সা চালক সারাদিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যার সময় তার বাড়িতে যখন যাবে, তখন তার সন্তানদের জন্য 3 বেলা খাবার জোটাতে পারে না, তার এই সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, এই তাদের জন্য দ্রব্যমূল্যের দামটা কমিয়ে আমরা কিছু করতে পারি। কারণ উৎপাদন যেই জায়গায় হচ্ছে, কৃষক তো মাঠে ঠকতেছে,
কৃষক মাটি ঠকতেছে আর আমরা ভোক্তারা বাজারে ঠকতেছি, ঘাটে ঘাটে ঠকতেছি, এবং ঘাটে ঘাটে আসার পিছনে অনেক কিছু দায়ী। এইখানটা একটা কথা আপনাকে থামাতে চাই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি যে আসলে বাংলাদেশ মোটামুটি বলা যায় সবজি থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশ খুব মোটামুটি 2, 3, 4 এই দিকে অবস্থান করে। এরপরেও এই অবস্থার পিছনে আসলে কি মানে এই সিন্ডিকেটকে দায়ী করবেন, নাকি পাশাপাশি সেই সিন্ডিকেটকেও, মানে সিন্ডিকেটের মধ্যে অন্য কোনো সিন্ডিকেট আছে যদি স্পেসিফিকলি বলতে পারেন? কোনো সন্দেহ নাই, সিন্ডিকেটের মধ্যে শুধু শুধু সিন্ডিকেট না, এখানে অনেক কিছু নির্ভর করে। আমাদের সিস্টেম, আমাদের চিন্তাধারা, আমাদের নিয়ম কানুন সবকিছু মিলেই এই জায়গায় আমরা যারা ভোক্তা তারাও ঠকতেছি, যারা কৃষক তারাও ঠকতেছি। যেমন আপনি ধরেন, এক জায়গায় ফসল উৎপাদন হয়, ফসল চাষ করে, একজন কৃষক যখন ফসল চাষ করে, ফসল চাষের পরে ওই জায়গা থেকে এই পণ্যটা বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ঢাকা সিটি পর্যন্ত আসে বা ভোক্তার কাছে পর্যন্ত। আপনি দেখেন এখানে ট্রান্সপোর্টেশনে যারা আছেন, ট্রান্সপোর্টেশনে চাঁদাবাজি হয়, জায়গায় জায়গায় বিভিন্ন চাঁদা দিতে হয়। এখন প্রশাসন বলেন আর বিভিন্ন ধরনের ঘাটে ঘাটে বিভিন্ন সিন্ডিকেট বলেন। তাছাড়াও যখন বাজারে আসে পণ্যটা, বাজারে আসার পরে ব্যবসায়ীদের আবার একটা যোগ সাজে, তারাও কিছু কাজ করে। অর্থাৎ সিন্ডিকেটের ভিতরে সিন্ডিকেট, তার ভিতরে আরো কাজ সাজে, এরপরে কালোবাজারি, এরপরে মজুতদারি, এই সবকিছু মিলেই কিন্তু এই দ্রব্যমূল্যের এই যে সিন্ডিকেটের মধ্যে সিন্ডিকেট, এটা ভাঙার জন্য বা এটা থেকে জনগণ রেহাই পাওয়ার জন্য আসলে কাদের এখানটায় কাজ করার সুযোগ আছে বলে আপনার কাছে মনে হয়? এটা কাদের কাজ করা উচিত? সবচেয়ে বড় যে বিষয়, যেমন আমরা প্রায়ই দেখতে পাই যে ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে অভিযান চালানো হচ্ছে। অভিযান চালানো হচ্ছে, ওই জায়গাতে তাদেরকে জরিমানা করা হচ্ছে। জরিমানা করে শেষ, জরিমানা আদায় করুক আর না করুক, হোয়াটএভার ইট ইজ। এবং আমরা প্রকাশ্য যে জিনিসটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা কিছুদিন আগেও দেখলাম যে এলাচ দান, জিরা, এটা যত টাকা কিনে আনা হয়েছে তার একটা বড় পরিমাণ লাভ ধরার পরও এটা যত টাকা কেজি হয়, 1200 টাকা বা 1300 টাকা কেজি হওয়ার কথা, সেটা বিক্রি করতেছে 3500 টাকা কেজি, অর্থাৎ 3 গুণ 4 গুণ বেশি। অর্থাৎ যেই ব্যক্তিটা ফার্স্ট ইম্পোর্টার, তার জায়গা থেকেই এটা কারসাজি শুরু হয়েছে, তার জায়গা থেকেই এটা 2 নম্বরে শুরু হয়েছে। অর্থাৎ ভোক্তা সংরক্ষণ পরিষদ বা ভোক্তা সংরক্ষণের যে অফিসাররা, তারা যে অভিযানটা চালাচ্ছে, এই অভিযানে আমি এটা বলবো না যে তারা নাম কাওয়াস্তে অভিযান চালাচ্ছে, কিন্তু নাম কাওয়াস্তে অভিযান না চালালেও তাদের যে কর্মক্ষমতা, তাদের যেই মানে তাদের হাতের যেই যতটুকু তাদের সক্ষমতা, এই সক্ষমতা অনুসারে তো তাদেরকে সেই ক্ষমতা মেবি দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আপনি যাকেই ধরবেন, যে ব্যবসায়ীকে ধরবেন, দেখা যাবে যে ওই ব্যবসায়ীর হাত তার থেকে অনেক উপরে। এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখছি যে ভোক্তা অধিকার পরিষদের বা ভোক্তা সংরক্ষণের যে অফিসারদেরকে তারা ধমক দিচ্ছে, এই করছে সেই করছে। আমি শুধু ওইটার কথাই বলছি না, আপনি সেই প্রান্তিক জায়গা থেকে ধরে ভোক্তা পর্যন্ত পণ্যটা আসতে, এটা সরকার জানে, বাণিজ্য মন্ত্রী জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে, বা আমাদের প্রত্যেকটা মানুষ বিষয়টা জানে। তো কেন আমরা এটা ঠিক করতে পারছি না যে একজন কৃষক সে একটা করলা চাষ করবে, সে করলা চাষটা করলা থেকে ধরে তার জমি থেকে ধরে কারণ বাজার পর্যন্ত আসতে প্রত্যেক জায়গায় জায়গায় কোন কোন বাধাটা হচ্ছে আমি এক করতে সবাই জানে। বিভিন্ন সময় বলা চলে যে শুধুমাত্র দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না, বিভিন্ন সময় আমরা বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছ থেকে শুনে থাকি, তারা বলে থাকেন যে আসলে আপনি সড়ক বিষয়ক বলেন অথবা অন্যান্য যেগুলো বিষয়ক যে বলা হয়ে থাকে, একটি মহল এটাকে কি করছে, এটাকে কাজ করছে, বা একটি মহল এটাতে জড়িত রয়েছে, বা তাদের জন্য কাজটা সমাধান হচ্ছে না, বা কিছু একটা এরকম শোনা যায়। তা আসলে এই যে একটি মহল, তাদেরকে কি কোনোভাবে কি দমিয়ে রাখা যাচ্ছে না? মানে এটা কেন আসলে, মানে এই একটি মহল, এটা কি আসলে দায়সারা সাথে এটা আসলে দায়সারা বক্তব্য নাকি 100% দায়সারা? মানে কারণ যে যার অবস্থান থেকে তো আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে অবশ্যই, কিন্তু সেই জায়গা থেকে আসলে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। আসলে এটি আসলে কেন হচ্ছে? হ্যাঁ, এটা আমি আবার আপনাকে পাল্টা প্রশ্ন করছি যে তাইলে কি তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে এই একটি মহল তাদের চেয়ে বেশি ক্ষমতাধর? ডেফিনেটলি না। সরকারের চেয়ে বেশি ক্ষমতাধর একটি মহল হতে পারে না। ডেফিনেটলি এই মহলের সাথে সরকারের বিশেষ বিশেষ লোকজনের যোগাযোগ আছে, বিদায় ওই মহলের তাদের যে কালো হাতটা তারা ভাঙতে পারছে না, এতে কোনো সন্দেহ নেই। তো সো দ্যাট এটা সবসময় দায় সারা একটা জবাব দিয়ে দিচ্ছে, একটি মহল এই করছে, একটি মহল এই করছে,
বা এই কালোবাজারিরা, তাদেরকে আমরা কেন কিছু করতে পারছেন না? আপনি শুধু এতটুকু চিন্তা করেন যে একজন কৃষক তার সেই অবস্থান থেকে ধরে কারণ বাজার পর্যন্ত, বা একজন চালের চাষি বা ধান চাষি তার ধান চাষ থেকে ধরে আমাদের এই যে মোহাম্মদপুর ইয়ে পর্যন্ত, কি বলে এটাকে, বিভিন্ন বাজারগুলো রয়েছে, হ্যাঁ মানে যেখানে চালের মার্কেট পর্যন্ত, হ্যাঁ যতটুকু আসছে, এই জায়গাতে কোন কোন জায়গায় বাধা হচ্ছে, কারা এই সিন্ডিকেট তৈরি করছে, এটা খুঁজে নেওয়া কি আমাদের দেশের এই সরকারের জন্য, গোয়েন্দা সংস্থার জন্য এটা কঠিন কোনো বিষয়? ডেফিনেটলি না। তো সো দ্যাট ওই জায়গাগুলি তারা খুঁজে বের করুক, বের করে যেই মহলটা এটা নিয়ে কাজ করছে মহলের বিরুদ্ধে অ্যাকশন নেই, তাই তো সবকিছু ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কিন্তু ওই জায়গায় না। যেই দেশে, যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ টানি, যে রিসেন্টলি আমরা দেখছি যে ফেসবুকে এই গত 3-4 দিন ধরে একটা বিশাল ভাইরাল একটা বিষয়, একটা হচ্ছে এই যে আমাদের চুনারুঘাট থেকে এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছে হচ্ছে ব্যারিস্টার সুমন, আর জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চূর্ণ। মুজিবুল হক চূর্ণ উনি ওনার সংসদে একটা উপস্থাপন করছেন যে ব্যারিস্টার সুমন সে জনগণের কাছে বলছে যে এমপিরা এত টাকা বেতন পায়, আমি এই 2 মাসে এত টাকা বরাদ্দ পেয়েছি। উনি বললেন যে এই যে কথাটা উনি বলছেন আমাদের বাকি 349 জন সংসদ সদস্যের জন্য এটা একটা অসম্মানজনক বিষয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই দেশের সংসদ সদস্যরা ওনারা আলোচনা করার জন্য কোনো টপিকস খুঁজে পান না, অর্থাৎ সংসদে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, মুজিবুল হক চূর্ণ তাদের কোনো টপিকস খুঁজে পান না। সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ হিসাবে উনি সংসদে কোনো টপিকস খুঁজে পান না। ওনাকে টপিকস খুঁজে বের করতে হবে কোথায় পরিবাগে মানে ছেলেপেলেরা ফুটপাতে দোকান দিয়ে তাদের কর্মসংস্থান যোগাচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলতে পারেন। কোথায় ব্যারিস্টার সুমন ফেসবুকে পোস্ট দিয়েছেন বা একটা কথা বলছেন, এটার বিরুদ্ধে কথা বলতে হবে। কিন্তু মুজিবুল হক চূর্ণ সাহেব এই জিনিসটা উনি খুঁজে পান না যে আজকে মানে চালের দাম কত হইলো, ডালের দাম কত হইলো, তেলের দাম কত হইলো, তেলের দাম কেন বৃদ্ধি পাইলো। একজন কৃষক, একজন দিনমজুর সারাদিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যাবেলাতে সে যখন বাসায় ফিরে যান, তার যদি 3-4টা সন্তান থাকে, এই সন্তানগুলির জন্য সে তার 3 বেলা খাবার জুটাইতে পারছে কিনা, এই বিষয় নিয়ে সংসদে কথা বলা। আমরা সময় দেখি বিভিন্ন রাজনৈতিক দল বা অংশগ্রহণ যারা থাকে তারা বলে থাকে একটা বিষয় যে আমরা জনগণের হয়ে কাজ করছি বা আমরা জনগণের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। এখন আমরা মানে দেশব্যাপী যেটা লক্ষ্য করছি যে আসলে এই যে দুর্ভোগটা কিন্তু জনগণেরই হচ্ছে। তাহলে এই যে জনগণের জায়গা থেকে যারা প্রতিনিধিত্ব করছে সংসদ কিংবা অন্যান্য জায়গায়, তাদের এই ধরনের বক্তব্যতা বা তাদের যে গাফিলতি বিষয়টা, সেটি আসলে জনগণের জন্য কতটুকু উপকার বয়ে আনছে বলে মনে হচ্ছে? আসলে কি তাই, নাকি আসলে এই বিষয়টা জনগণ কোথায় যাবে? রাইট, এই বিষয়টা আমিরুল, এই বিষয়টা আমার কাছে সবচেয়ে হাস্যকর হয় যখন ওনারা বলেন যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, জনগণের পক্ষে কাজ করছি, জনগণকে নিয়ে চিন্তা করছি। হ্যাঁ, মানে মুজিবুল হক চূর্ণ ভাইয়ের মতো একজন ব্যক্তি, যিনি প্রধান বিরোধী দল এবং ওই প্রধান বিরোধী দলের চিফ হুইপ, উনি সংসদে জনগণের পক্ষে কথা বলার মতো কোনো টপিকস খুঁজে পান না। উনি খুঁজে পান সেই আরেকজন সংসদ সদস্য, যিনি ফেসবুকের এমপি বলে মানুষ চিনেন, হ্যাঁ, আর ওই ফেসবুকের এমপি সাহেবও অন্য কোনো টপিকস খুঁজে পান না। উনি ফেসবুকে খুঁজে পান রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে, ট্রাকে মাল বোঝাই বেশি কেন, এটা নিয়ে আলোচনা করতে। ওনার ওই কোথায় পানিতে ময়লা আছে, কোথায় উনি এত টাকা পেয়েছেন, কোথায় পেয়েছেন, এটা নিয়ে উনি অনেক ফেসবুকে ভাইরাল হতে পারেন। হ্যাঁ, তার এটা ওর সমস্যা, এই সমস্যা, কিন্তু উনিও এটা খুঁজে পান না। উনি এত কিছু খুঁজে পান ব্যারিস্টার সুমন, কিন্তু উনি কারণ বাজার গিয়ে এটা খুঁজে পান না যে যেই জায়গাতে দিনাজপুরে শশা 75 পয়সা কেজি বিক্রি করতেছে, আর এই শশাটা ঢাকাতে 40 টাকা থেকে 60 টাকা কেজি জনগণ কিনতেছে, এইটার তথ্য কোথায় আছে, এটা কোন জায়গায় কারসাজি হচ্ছে, কারা কারসাজি করছে, ওই ব্যক্তিরা কারা, এইটা ব্যারিস্টার সুমন খুঁজে পান না। মানে ফেসবুকে সস্তা রাজনীতি করার জন্য সবাই চেষ্টা করেন, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করতেছেন, কিন্তু জনগণের কোন জিনিসটা দুর্ভোগ, জনগণের পক্ষে কোন কথাটা বলতে হবে, এইটা নিয়ে ওনারা কথা বলতে রাজি না। আমরা যদি আজকের বাজার দরটা বলি, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি থেকে শুরু করে বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে, আমরা দেশি
মুরগি দেখতে পাচ্ছি 550 থেকে 650 টাকার মতো বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি 150 থেকে 200 টাকার মধ্যে হচ্ছে। কিংবা এছাড়াও আমরা যদি দেখি যে কাঁচা মরিচ থেকে শুরু করে বিভিন্ন যে সবজিগুলো রয়েছে সবগুলোরই কিন্তু আসলে ঊর্ধ্বগতি। মানে বিশেষ করে যারা ঢাকা কিংবা অন্যান্য যে রাজধানী শহরগুলোতে রয়েছে তাদের কিন্তু দেখা যায় এই যে নিত্য পণ্যের ক্রয়ের পাশাপাশি তাদেরকে বাসস্থান মানে বিভিন্ন ধরনের খরচ করতে হয়। আসলে এই যে যারা নিম্ন আয়ের রয়েছে তারা আসলে যাবে কোথায়, তাদের কি মানে তারা আসলে এই অবস্থায় তারা কতদিন পার করবে, আর তাদের কি কেউ দেখার নাই নাকি? মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আপনি যে তথ্যটা দিয়েছেন এই তথ্যটাও আসলে 100% সঠিক না। আপনি যে তথ্যটা দিয়েছেন এটা হচ্ছে কারণ বাজারের পাইকারি রেট। হ্যাঁ, মানে একদম সর্বনিম্ন ধরলেও এটা আসে না না, পাইকারি রেট অর্থাৎ আপনি ব্রয়লার মুরগির কথা যদি বলেন সেই সুযোগ নিয়ে আর বাড়িয়ে দিচ্ছে। হাতেরপুল বাজারে আজকে ব্রয়লার মুরগি গেছে 240 টাকা কেজি। 240 সিন্ডিকেটের মধ্যে আরেক সিন্ডিকেট, হ্যাঁ মানে সিন্ডিকেটের ভিতরে সিন্ডিকেট 240 টাকা। আপনার এখানে কত? 150 থেকে 200 টাকা, 150 থেকে 200। অর্থাৎ কারণ বাজার থেকে আপনি হাতিরপুল পর্যন্ত আসতে হাইটে আসতে সময় লাগে 10 মিনিট। 10 মিনিটের রাস্তাতে 40 টাকা বেড়ে গেছে কেজি প্রতি, পার কেজি। হ্যাঁ, বেড়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে যে আসলে জনগণ যাবেটা কোথায়? যাওয়ার আসলে রাস্তা নেই। কেন রাস্তা নাই? এর একমাত্র কারণ হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব নেতারা করছেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে জনগণকে নিয়ে চিন্তা করছেন না, জনগণকে নিয়ে কথা বলছেন না। আজকে যদি আপনি সংসদের বিরোধী দলই বলেন আর রাজপথের বিরোধী দলই বলেন, অনেকে মিডিয়াতে বলে যে বিএনপি হচ্ছে রাজপথের বিরোধী দল আর জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। আপনি দেখেন সংসদের বিরোধী দলও জনগণ নিয়ে কথা বলে না, রাজপথের বিরোধী দলও জনগণ নিয়ে কথা বলে না। কিভাবে কথা বলে না? আমি একটা সিম্পল হিসাব দেবে। আজকে যদি বিএনপির একজন নেতা বক্তব্য দেন 1 ঘন্টা 10 মিনিট ওনাদের দলের নেতা কর্মীদের ওয়েলিং নিয়ে ব্যস্ত, বাকি 50 মিনিট আওয়ামী লীগের বিরোধিতা নিয়ে ব্যস্ত। সিমিলারলি সরকারি দলের কেউ যদি বক্তব্য দেয় ওনারাও 10 মিনিট ওনাদের নেতাদের তোষামত নিয়ে ব্যস্ত, বাকি 50 মিনিট হচ্ছে বিএনপি বা অন্য দলগুলির বিরোধিতা নিয়ে ব্যস্ত। জনগণের সমস্যা কি, এটা সমাধান কি হবে এটা নিয়ে কেউ কথা বলছেন। তাহলে জনগণের জনপ্রতিনিধিরাই যদি তাদের অবস্থান থেকে যদি এই ধরনের মানে বক্তব্য দিয়ে থাকেন অথবা হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়েও উদাসীন থাকেন, তো সেই বিষয়টা আসলে কে বলবে, কারা বলবে? কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে সাধারণের পক্ষ থেকে যখন এই ধরনের বিষয়গুলো আসে বা বিভিন্ন কোনো রাজনৈতিক কোনো বিষয় আসে তখন কিন্তু দেখা যায় বিভিন্ন মানে হুমকির শিকার হতে হয় বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাহলে আসলে এই বিষয়গুলিকে আসলে সমাধান হবে না নাকি? এই বিষয়গুলি সমাধান করার দুইটা রাস্তা। একটা হচ্ছে সরকার সদিচ্ছা হইতে হবে। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকটাই উনি ওনার সদিচ্ছা আছেন, কিন্তু থাকলেও আশেপাশে বিভিন্ন স্তরে মিলে উনি একা হয়তো এটা কুলিয়ে উঠতে পারছেন না। আরেকটা হচ্ছে জনবিস্ফোরণ করতে, যেমন জনবিস্ফোরণ হ্যাঁ না না আপনি দেখেন যে আমাদের স্কুলের বাচ্চারা কিন্তু আমাদের আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিল যে তারা উই ওয়ান্ট জাস্টিস, মনে আছে আপনার? যে তারা স্কুলে সেই কোমলমতি শিশুরা পর্যন্ত রাজপথে নেমে আসছিল এবং নেমে এসে তারা কিন্তু মানে পরিবহনের জন্য একটা আইন অ্যাটলিস্ট বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে। তো সিমিলারলি জনগণ রাজপথে নেমে আসতো, কারণ জনগণের পক্ষে বিরোধী দল নাই এবং রাজপথের বিরোধী দল নাই। রাজপথের বিরোধী দল জনগণের পক্ষে না, সংসদের বিরোধী দল জনগণের পক্ষে না, কারণ তারা বক্তৃতাতে টপিকস খুঁজে পায় না। তারা বক্তব্য দিচ্ছে যে টপিকসের মধ্যে জনগণের কথা আসে না, সাধারণ মানুষের কথা আসে না, রিক্সাওয়ালার কথা আসে না, সিএনজি ড্রাইভারের কথা আসে না, পাঠাও চালকের কথা আসে না। এখানে আমি একটু থামাতে চাই, আমি কি বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন সময় জনগণের একটি যে অভিযোগ থাকে যে আসলে তারা যে বিষয়টা বুঝতে পারছে না, সেটির পিছনে অন্যতম একটি কারণ তারা বলে থাকে যে আসলে যারা সাধারণ জনগণ থাকে ওরা যেভাবে জীবন চারণ করে অথবা তাদের যে চলাফেরা সবকিছুতে এই যে যারা নেতৃত্ব স্থানীয় অথবা যারা প্রতিনিধি থাকে তাদের কিন্তু জীবনচারণ তাদের কিন্তু সবকিছু আলাদা থাকে। এটাই কি অন্যতম একটি কারণ বলে মনে করেন কিনা আপনি? যে আসলে আপনি হয়তো বা সাধারণ জনগণের সাথে কথা বলে হয়তো বলতে পারেন আপনাকে যে হ্যাঁ উনি গণপরিবহনে চলাচল করেন, উনি নিম্ন আয়ের মানুষ, উনি কোথাও খেতে গেলে খুব ছোটখাটো পরিসরে কোথাও একটা বা রাস্তার পাশে উনি খাচ্ছেন, যার কারণে ওনার কাছে এই বিষয়গুলো মনে হয়। কিন্তু যে জনপ্রতিনিধি থাকে বা যারা মোটামুটি ভালো অবস্থানে থাকে
তাদের কি এই সমস্যা পোহাতে হয় না বলেই তারা এত উদাসীন কিনা, এটা একটু যদি ক্লিয়ার করে এই বলতে। ব্যাপারে কোনো চলে এসেছি, আমি একটু এটা জানতে চাই। কোনো সন্দেহ নাই। আমরা কবিতায় পড়েছিলাম, চিরসুখী জন ভ্রমিকে কখন ব্যথিতে বেদন বুঝিতে পারি, কি যাতনা বিশ্বে বুঝিবে সে কি সেই কবি আসে বিশ্বে ধ্বংসী বিচারে। অর্থাৎ যাকে কখনো সর্প দংশন করে নাই, সাপের কামড়ের বিষের কি তীব্রতা সে বুঝতে পারে না। আগে সংসদে যেত পলিটিক্যাল লিডাররা, রাজনৈতিক নেতারা, এবং ওই রাজনৈতিক নেতারা সংসদ সদস্য হইতো যেই রাজনৈতিক নেতারা তৃণমূল থেকে উঠে আসতো এবং রোদ বৃষ্টি জ্বরে মানুষের পাশে থাকতো, এবং ছেঁড়া পাঞ্জাবি পরা নেতারা তখন সংসদে যেত, যার ফলে তারা জনগণের ভোটে নির্বাচিত হইতো এবং জনগণ তাদেরকে নির্বাচন করাইতো। হ্যাঁ, যার ফলে তারা জনগণকে নিয়ে চিন্তা করত। আর এখন সংসদে যান হচ্ছে 1000 কোটি টাকার মালিকরা। অর্থাৎ একটা সংসদ নির্বাচনে যখন সংসদ সদস্য নির্বাচন করতে যায়, আপনি দেখবেন মিডিয়া বলেন আর পারিপার্শ্বিক বিষয় বলেন, তাকেই সর্বোচ্চ লেভেলে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধরে, যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শত শত কোটি টাকা নয়। আপনি দেখেন সংসদ নির্বাচনে জামানত হচ্ছে 20,000 টাকা, আর এবার উপজেলা নির্বাচনে জামানত ঠিক করেছেন হচ্ছে 75,000 টাকা। এটা তো রীতিমতো মানুষের সাথে তামাশা, ফাইজলামি। এটা রীতিমতো ফাইজলামি করা হয়েছে। কারণ সংসদ নির্বাচনে 20,000 টাকা জামানত আর 75,000 টাকা আপনি জামানত করছেন যাতে আউল ফাউল প্রার্থী, মানে অনেকটা এই স্টাইলিং বক্তব্যটা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে যাতে যে কোনো প্রার্থী নির্বাচনে না দাঁড়াবে। কেন? একটা রিক্সাওয়ালারও নির্বাচনে মানে দাঁড়া করার তার অধিকার আছে। এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমি যদ্দূর মনে হয় যে 2008 সালের পরে এমন একজন ব্যক্তি মানে 93% ভোট পায়া সে নির্বাচিত হয়েছিল, যে লোকটা বলতে গেলে অনেকটা বহু করেছিল, এই লোকটা উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছে এবং প্রচুর ভোট পায় নির্বাচিত হয়েছে। এই যে মানুষের সাথে তামাশা করছেন বা একটা নেতৃত্ব ডেভেলপ করতে আপনারা দিচ্ছেন না, এটা তো মানুষের সাথে মানে একটা রীতিমতো একটা তামাশা। জনাব দেলোয়ার হোসেন, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা ছোট করে একটু জানতে চাই, আজকে আমাদের টপিকস যে ছিল, আমাদের বিষয় ছিল যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিষয়, জনমনে বিভিন্ন নাবিশ্বাস সৃষ্টি এবং জনমনের ভোগান্তি, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে। আসলে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে হলে আসলে আপনার ধারাবাহিক ভাবে কোন কোন বিষয়গুলো আসলে দিকে নজর দিতে হবে, সেই বিষয়গুলো ছোট করে একটু জানবো, এবং সেই সাথে আজকের আমাদের আয়োজন আমরা শেষের দিকে চলে যাব। একটু ছোট করে একটু বলবেন মানে কোন কোন বিষয়ে আসলে। কনক্লুশনে যদি আমি চলে যাই, প্রথম বিষয় হচ্ছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ের সাথে এবং শিল্প মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়ের সাথে একটা সংযোগ স্থল তৈরি করতে হবে। এবং এই সংযোগ স্থল এই জিনিসটা এনশিওর করবে যে একজন কৃষক, আপনি কিন্তু আপনার আলোচনার প্রথম দিকে বলেছিলেন যে বাংলাদেশে টমেটো বলেন, আলু বলেন, পেঁয়াজ বলেন বা আরো বিভিন্ন যেই নিত্য প্রয়োজনীয় যেই আমাদের যে খাদ্যদ্রব্য, এইগুলি চাষে পৃথিবীর একটা উৎপাদন 1, 2, 3, 4 এমন বা 5-এর মধ্যে উৎপাদনে আমরা থাকা সত্ত্বেও আমাদের দেশে কেন এটার দাম বাড়ছে? এটার পিছনে প্রধান কারণ হচ্ছে সঠিক মনিটরিং হচ্ছে না। আর মনিটরিং হলেও এটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই সঠিক মনিটরিং হবে এবং এই 3টা মন্ত্রণালয়ের আন্তঃসংযোগের মাধ্যমে একদম প্রান্তিক চাষি থেকে ধরে দ্রব্যমূল্যটা এবং সেই পণ্যটা ভোক্তা পৌঁছা পর্যন্ত কোন কোন জায়গাতে গাফলা হচ্ছে, এই গাফলাটাকে খুঁজে বের করে ওইটার বিরুদ্ধে অ্যাকশনে যাবে এবং দৃশ্যত অ্যাকশন। এবং দৃশ্যত অ্যাকশন যখন হবে, একজন ব্যবসায়ী যখন দেখবে যে না আমার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, অন্যরা এমনিতে ঠিক হয়েছে। ধন্যবাদ। দর্শক, আপনি দেখছিলেন আমরা কথা বলছিলাম আজকে যে সমসাময়িক বিষয়, সেটি নিয়ে আসলে যেটি কথা উঠছিল যে এই যে অবস্থা, বর্তমান অবস্থার প্রেক্ষিতে যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে, তাদের যে একটি সমন্বিত কার্যক্রম, সেটির একটি কথা উঠে এসেছে। আমরা আশা করব সেটি হবে। তো আজকের আলোচনা আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মিয়া আমিনুল ইসলাম, এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, সেই সাথে জাতীয় জনতার জোটের চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে আমরা এই পর্যন্তই। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেডিবি নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ।